মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখটা মলিন। অনেকটা পথ জার্নিং করে বাসায় এসে মাকে ডাক দেয়। মা, মা। তার ডাক মায়ের কান পর্যন্ত পৌঁছায় কি না তা সে জানে না। আবার ডাকতে যাবে তখন রাজের ছোট বোন এসে রাজকে দেখে রাজের কথা না শুনে গেট লাগিয়ে এক দৌড়ে বাসার ভেতরে গিয়ে বলে, মা, ভাইয়া এসেছে। মেয়ের কাছ থেকে এমন কথা শুনে গেটের দিকে এগিয়ে আসে মনিরা বেগম। এসে দেখে একটা ব্যাগ হাতে রাজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাজ কিছু বলার আগেই মনিরা বেগম রাগান্তি সুরে বলে উঠল, অনেকেই তো মরে, তুই কেন মরিস না? আল্লাহ কি তোকে দেখে না? দীর্ঘ 7 বছর পর অনেক আশা নিয়ে রাজেই বাসায় এসেছিল। এখানে এসে মায়ের মুখে এমন কথা শুনে মন চায় এখানে মরে যায়। তবুও রাজ কষ্টকে মনের মধ্যে চেপে রেখে মুখে হাসি নিয়ে বলে উঠল, মা, আমিও তো তোমার গর্ভে ধারণ করা ছেলে। আমাকে তো আর কোনো এতিমখানা থেকে আনোনি না, আমাকে কোনো রাজ শেষ কথাটা বলতেই রাজের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় পড়ে। রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনিরা বেগম রাগে গজগজ করতে করতে আবার বলতে লাগলো, তুই আর কখনো এখানে আসবি না। এরপর তুই যদি আবার এই বাসায় আসিস তাহলে আমার না মা, না, আমি আর কখনো এ বাসায় আসবো না মা। তবুও তুমি এমন কথা বলো না মা। কান্না মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলে রাজ গেটের সামনে দাঁড়িয়ে থাকে। রাজের মা মনিরা বেগম সাথে সাথে রাজের মুখের উপর গেট বন্ধ করে দেয়। রাজ চলে যেতে লাগে। আবারও পিছু ফিরে শেষবারের মতো বাসার গেটের দিকে তাকিয়ে দেখে 2 ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুছে আবার হাঁটা শুরু করে। রাজের বাবা রাজকে অনেক বকাঝকা করে বাসা থেকে বের করে দেয়। এরপর থেকে রাজ বাইরে থাকে। রাজের বাবা 2 দিন আগে মারা যায়। শেষবারের মতো বাবার মরা মুখটাও দেখতে পায়নি। আজকে একটু আগে কি হলো এটা তো আপনারা জানেন। রাজের বাবার মৃত্যুর জন্য রাজকে মনে করে সবাই, যার কারণে আজ রাজের সাথে এমন বিহেভ করলো রাজের মা। মনের মধ্যে সমস্ত কষ্ট চেপে রেখে চলে যায় আগের জায়গায়। অন্যদিকে রাজের ছোট বোন রুবি তার মাকে বলতে লাগলো, মা, তুমি ভাইজানের হুদায় রাগ দেখাও কেন? বাবাকে তো আর ভাইজান মেরে ফেলেনি। আল্লাহ তাআলা হয়তো বাবার এই পর্যন্ত হায়াত লিখেছেন। ভাইয়ের জন্য খুব কলিজা পুড়ে। যা, তুইও বের হয়ে যা তোর ভাইজানের কাছে। আর একবারও তুই ওর হয়ে সাপাই গাইতে আসবি না। মনিরা বেগমের কথায় রুবি চুপচাপ দাঁড়িয়ে থাকে। মনিরা বেগম নিজের রুমে চলে যায়। রুবি নিজের রুমে। অন্যদিকে রাজ বাসায় পৌঁছে মনের মধ্যে জমে থাকা সকল আবেগ হয়তো চোখের পানি ঝরিয়ে শেষ করছে। আসলে আপনজন হারানোর কতটা যে যন্ত্রণাদায়ক যে হারায় সে বোঝে। বাবা যতই বকাঝকা করুক না কেন, দিন শেষে বাবার ভালোবাসাটা বেষ্টুপ ক্ষেত্রের মতো ছায়া দিয়ে যায়। মাথার উপর থেকে একবার সেই ছায়া সরে গেলে বোঝা যায় সূর্যের তাপমাত্রা কতটা ভয়ানক। রাজ রুমের দরজা বন্ধ করে কান্না করছে। সবাই বলে ছেলেরা সব সময় কান্না করতে পারে না। ছেলেদের বুকে কতটা যে কষ্ট লুকিয়ে থাকে, গভীর রাতে তার তীব্রতার প্রভাব বিস্তার করে। অন্যদিকে রাজের বন্ধু রাফি রুমে এসে বলে, কিরে, তুই এখনো মন খারাপ করে বসে আছিস? তোর ফুল তোকে অনেকবার কল দিয়েছে, তুই রিসিভ করিসনি। আমাকে ফোন দিয়ে বললো কল রিসিভ করতে। এই কথা বলে রাফি রুম থেকে বেরিয়ে যায়। রাজ ফোনটা হাতে নিয়ে দেখে 34টা মিস কল উঠে আছে। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না, আসুন বুঝিয়ে বলি। তার আগে পরিচয় দিয়ে নেই। এই গল্পের নায়ক রাজ মোহাম্মদ, বাসা কুষ্টিয়া, জেলা খুলনা বিভাগ। বাকিটা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। একটু আগে যে ফুল নামে একজন কথা বললাম, তার পুরো নাম পদ্মাবতী। রাস্তাকে ফুল নামেই ডাকে।
কলেজে ফ্রেন্ড হিসেবে রাজ ওরে পাত্তা না দিলেও সে রাজকে পাগলের মতো ভালোবাসে। রাজ ফুলের নাম্বার দেখে মুখে বিরক্ত ভাব নিয়ে কল করে। ওপাশ থেকে কল রিসিভ করে ফুল বলে, কেমন আছেন আপনি? এই তো আসি, তুমি? আমিও আছি ভালোই। আমি জানি তোমার মনের অবস্থা ভালো না, তবুও বলবো নিজেকে শান্ত করো প্লিজ। জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, এরপরও বলবো আমি তোমাকে জোর করব না। কান্না মিশ্রিত কণ্ঠে। কান্না করতে করতে ফুল কল কেটে দেয়। রাজ ফোনটা পাশে রেখে বিছানায় শুয়ে থাকে। অন্যদিকে ফুলও কান্না করছে। কান্না করতে করতে ফুল একা একাই বলতে থাকে, আসলে ভালোবাসাটা অনেক বেদনাদায়ক। ভালোবাসা সার্থক হয় যদি অপর প্রান্তে থাকা মানুষটি দুইজন দুইজনকে বোঝে। আল্লাহ, তুমি আমার জীবনের বিনিময়ে হলেও রাজকে ভালো রেখো। কথাগুলো বলে ফুল আরও কান্না করতে থাকে। কান্না করতে করতে এক পর্যায়ে ফুল ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাজ কাউকে ফোন দিয়ে বলে, তোমাকে একটা অ্যাড্রেস পাঠিয়েছি, তুই সেখানে চলে আয়। এরপর রাজ কল কেটে আবার শুয়ে থাকে। প্রায় 3 ঘন্টা পর রাজ বের হয়। পায়ে 2 ফিতাওয়ালা চটির স্যান্ডেল, পরনে ছায়া কালারের টি শার্ট, মাথায় ক্যাপ, মুখে কালো ফেস মাস্ক। শহর থেকে একটু ভেতরের রাস্তায় জন্য শূন্য হয়ে এসেছে বলেই চলে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টগুলো চলছে। মাঝে মাঝে বেশ কয়েকটা ল্যাম্পপোস্ট খারাপ থাকায় সেগুলো অফ হয়ে পড়ে আছে। শীতের রাতে চারিদিকে ঘন কুয়াশায় ঢেকে আছে। অনেকটা পথ গিয়ে রাজ দাঁড়িয়ে পড়ল একটা রাস্তার মোড়ে। সাথে সাথে একটা ছেলে এসে রাজের সামনে দাঁড়ায়। ছেলেটা কিছু বলার আগে রাজ বলে উঠল, খেলার জগতে বিশ্বাস আর নিঃশ্বাস এই দুইটাই আমার কাছে নিকৃষ্ট লাগে। আমার জীবন থেকে বিশ্বাস নামক শব্দটা উঠে গিয়েছে। তুই এমন কিছু করিস না যাতে আমার লিস্টে তোর নামটাও লিখতে হয়। ছেলেটা রাজের কথা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। রাজ আরও কথা বলে সেখান থেকে চলে আসে। ছেলেটা রাজের কথা মতো চলে যায়। পরের দিন সকালে ছেলেটা সুইপারের ড্রেস আপ করে একটি ফার্ম হাউসে চলে যায়। মেন গেটের সামনে ছোট একটা যন্ত্র লাগিয়ে সে চলে আসে। ছেলেটা বাইরে বের হয়ে রাজকে কল দেয়। ওপাশ থেকে রাজ কল রিসিভ করতেই ছেলেটা বলে, গুড, তুই বড় জঙ্গলের মাঝে চলে আয়। এই কাজের জন্য তোকে আজ অনেক বড় একটা সারপ্রাইজ দেব। রাজের কথা মতো ছেলেটা সেই জঙ্গলে চলে আসে। জঙ্গলের মাঝে বেশ পুরনো একটা বাড়ি আছে। সচরাচর এই জঙ্গলে কেউ আসে না, আর আসলেও এই বাড়ি পর্যন্ত কেউ আসার সাহস পায় না। ছেলেটা বাড়ির সামনে যেতেই ভেতর থেকে রাজ বেরিয়ে আসে। রাজ ছেলেটার কাঁধে হাত রেখে বলে, আসলেই তোর কলিজা আছে, তুই চাইলে তোকে আমি আমার সাথে রেখে দিব। থাকবি তুই আমার সাথে? রাজের কথা শুনে ছেলেটা ভয় পেয়ে যায়। রাজ কখনো কাউকে এমন করে বলেনি। হঠাৎ রাজ এমন কথা বলছে। ছেলেটা রাজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজ ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে। রাজ ছেলেটার কোমর থেকে পিস্তল বের করে হাতে নেয়। ছেলেটার জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। রাজ ছেলেটার ডান হাতে একটা গুলি করে। ছেলেটা কয়েক হাত দূরে ছিটকে যায়। রাজ জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে রাজ বলে উঠল, হা 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 হা, ওয়ান দ্য লায়ন, এটা শুধু আমার রাজ্যে প্রযোজ্য। এখানে সবাই আমাকে নিয়ে খেলতে চাইবে। আমাকে যে অনেক দূর এগোতে হবে রে। তুই বেঁচে থাকলে সময়ের প্রেক্ষাপটে আমার বড় শত্রু হয়ে সামনে দাঁড়াবি। বলবি ওয়ান দ্য লায়নের লক নায়ক হিসাবে কাজ করবি। তোর মনে সবসময় চাইবে তুই ওয়ান দ্য লায়নের রাজা হতে। রাজের কথা শুনে ছেলেটা কান্না করে দেয়। আসলে কি তাই? সময়ের প্রেক্ষাপটে নিজের অস্তিত্ব রক্ষার্থে অনেক সময় অনেক কিছুই করতে হয়। রাজ সিগারেট জ্বালিয়ে টানতে টানতে আবারও বলে উঠল, হা হা হা, বিশ্বাস এটা ক্ষুদ্র একটা শব্দ হলো, এটার গভীরতা অনেক। আর তোকে আমি না মারলেও ওরা ওদের সিসিটিভির ফুটেজ দেখে
ঠিকই তোকে মেরে ফেলবে। তুই হয়তো ওই সময় তোর নিজের জবান রক্ষার্থে সব সত্যটা বলে দিবি। তখন আমার স্বপ্নটা ভেঙে যাবে, শেষ হয়ে যাবে অন্ধকার জগতের বিশেষ মিশন। ছেলেটার কথা শুনে রাজ হাসতে থাকে, জোরে জোরে হাসতে শুরু করে। গহীন জঙ্গলের ভেতরে হাজারো চিৎকার করেও কোনো লাভ হবে না। এই চিৎকারের আওয়াজ কারো কানে পৌঁছবে না। ছেলেটার পা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ছেলেটা পা ধরে জোরে চিৎকার করে চলেছে। রাত ছেলেটার পাশে বসে ছেলেটার দিকে তাকিয়ে জোরে হাসি দিতে থাকে। হাসতে হাসতে রাজ আবারও বলে উঠল, মাঝে মাঝে বৃষ্টি নামে, একঘেয়ে কান্নার সুরের মতো যে শব্দ আমি কান পেতে শুনি। বাতাসে জাম গাছের পাতার সরসর শব্দ হয়। সব মিলে হৃদয়টা হা হা করে ওঠে। আদিগন্ত বিস্মৃত শূন্যতায় যে বিপুল বিষ্ণুতায় না অনুভব করে জানালার ওপাশে অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবেছি। আমি চাই না তুই আমার মতো নিঃসত্বটার মধ্যে ডুবে থাক। রাজ কথা শেষ করে সাথে সাথে ছেলেটার বুকে 5টা গুলি করে ছেলেটার বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কয়েক মিনিটের মধ্যে ছেলেটার মৃত্যু হয়। চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পাখির কিচিরমিচির শব্দে বেশ মুখরিতি রক্তের গন্ধে শিয়ার কুকুরের আগমন ঘটে। রাত ছেলেটার পাশে বসে সিগারেট জ্বালিয়ে সিগারেট টানছে। এই যেন তাজা রক্তকে সামনে রেখে সিগারেটের ধোঁয়ায় আরও রক্তের গন্ধময় হয়ে উঠেছে। জঙ্গলের মাঝে সিগারেট শেষ করে রাজ সেখান থেকে উঠে চলে আসে। অন্যদিকে রুবি মনিরা বেগমের সাথে রান্নাঘরে রান্নার কাজে সাহায্য করতে করতে রুবি বলে উঠল, মা, বাবার মৃত্যুর জন্য তুমি সবসময় ভাইয়াকে কেন দোষারোপ করো? কার কখন কিভাবে মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তুমি কি করে নিশ্চিত হও যে ভাইয়ার জন্য বাবা মারা গেলেন? রুবির কথায় মনিরা বেগম বেশ বিরক্ত হয়ে গরম খুন্তি দিয়ে রুবির হাতে ছ্যাঁক দেয়। রুবি চিৎকার করে। রুবির চিৎকার আরও বিরক্ত হয়ে মনিরা বেগম বলতে শুরু করে, আমি একবার নয় 1000 বার বলবো, রাজের জন্য আজ আমি বিধবা বেশি। আমি তাকে কখনো ছেলে হিসেবে মানি না, মানব না। তোর বেশি মায়া লাগলে তুইও এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারিস। জোরে চিল্লিয়ে কথাগুলো বলে আবার রান্নার কাজে মনোযোগ দেয় মনিরা বেগম। রুবির অনেক জ্বালা করছে। মায়ের ভয়ে কিছু বলতেও পারছে না। অনেক কষ্টে রুবি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ভ্যাসলিন লাগিয়ে বসে থাকে। অনেক জ্বালা করলেও সব সহ্য করে চুপ করে বসে থাকে। সেদিন রাতে রুবি না খেয়েই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মনিরা বেগম ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হন ফার্ম হাউসের দিকে। রাজের বাবার অনেক বড় বিজনেস থাকার কারণে এখন বর্তমানে রাজের মা মনিরা বেগম বিজনেসের হাল ধরেছে। অন্যদিকে রুবির পড়া হাত নিয়ে সকাল 10টায় ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নেয়। ওইদিকে রাজ ঘুমিয়ে আছে। রাজের ফোনে রিং হতেই রাজ ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে। ফোনটা কানের কাছে ধরতেই কান্না মিশ্রিত কণ্ঠে ওপাশ থেকে বলে উঠল, ভাইয়া, ভাইয়া রে, তুই আমাকে নিয়ে যা ভাইয়া। এখানে থাকলে আমি মরে যাবো রে ভাইয়া। কান্না করতে করতে আদরের ছোট বোনের এমন কথা শুনে রাজ ধূপ করে ঘুম থেকে উঠে পড়ে। বোনের কান্নার আওয়াজে শুনে রাজের ভেতর থেকে দমড়িয়ে মুচড়িয়ে যাচ্ছি। রাজ বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কি হয়েছে বোন তোর? তুই এমন করে কথা বলছিস কেন? মা কি তোকে বকা দিয়েছে? ভাইয়া রে, মা কেমন যেন হয়ে গেছে। এখন আর আমাকে দেখতেই পারে না। সব সময় কেমন জানি করে। আগে কখনো মায়ের মধ্যে এমন দেখিনি। বর্তমানে মা যেমন আচরণ করে। রুবির কথা শুনে রাজ বেশ কয়েক মিনিট চুপ করে থাকে। বেশ কয়েক মিনিট পর রাজ বলল, তুই বাসা থেকে বের হয়ে চলে আয়, আমি ঠিকানা টেক্সট করে পাঠিয়ে দিয়েছি।
এরপর রাজ কল কেটে দেয়। রাজ ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে বাইরে যেতেই দেখে ফুল দাঁড়িয়ে আছে। আজ রাজকে এত সকালে দেখে ফুল মুচকি হাসি দিয়ে রাজের কাছে এসে বলে, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে? আপনি এত সকালে উঠেছেন যে? রাজ মুখের মাস্ক না খুলেই ফুলের দিকে তাকায়। আজ ফুলকে দেখতে অনেক সুন্দর লাগছে। রাজ কিছু না বলে ফুলের হাত ধরে রিকশায় উঠে বসে। মামা রেল গেটে যান। রাজের কথা মতো রিকশাওয়ালা রিকশা চালাতে থাকে। ফুল রাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর ফুল মনে মনে বলতে লাগলো, যার হাত ধরার জন্য আমি কত শত চেষ্টা করেছি, আজ সে আমার হাত ধরে রিকশায় উঠিয়েছে, আমার পাশে বসে আছে। কথাটা আমার কাছে ভাবতে কত না ভালো লাগছে। কথাগুলো রাজের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে। রাজ ফুলের দিকে তাকাতেই ফুল চোখ সরিয়ে নেয়। রাজ ফুলের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। ফুল লজ্জায় মুখ লুকিয়ে রাখে। 4-5 মিনিট পর রাজ রেল গেট এসে পড়ে। রিকশাওয়ালা মামার ভাড়া মিটিয়ে রাজ ফুলের হাত ধরে অপর প্রান্তে চলে যায়। সেখানে গিয়ে দেখে রুবি দাঁড়িয়ে আছে। রুবি রাজকে দেখেই জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। ফুল এমনটা দেখে চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ফুল মনে মনে আবার বলতে শুরু করে, রাজ, তুমি কেন এমনটা করলে? আমি তোমার জন্য সব ছেড়েছি, তাহলে কেন? ফুল মনে মনে কথা শেষ না হতেই রুবি বলে উঠল, ভাইয়া তুই আমাকে নিয়ে চল, আমি আর ওখানে ফিরে যাব না। ভাইয়া ডাক শুনে ফুলের মন বাগান আবার ফুল ফুটে ওঠে। ফুল রুবির পাশে গিয়ে রুবির মাথায় হাত দিতেই রাজ বলে উঠল, রুবি, এর নাম পদ্মাবতী, আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে ফুলবতী বলে ডাকি। ফুল, এটা আমার একমাত্র আদরের বোন রুবি। আজ থেকে রুবি তোমার সাথে থাকবে, তুমি ওর দেখাশোনা করবে। তুমি কোনো টেনশন করো না, আমার সবটুকু দিয়ে আমি ওর পাশে থাকবো। রবি শুধু তোমার বোন নয়, আজ থেকে ও আমার বোন। আমার কোনো বোন নেই, এই বোনকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এরপর ওরা রুবিকে নিয়ে চলে যায়। ফুল ও রুবিকে ফুলের বাহার সামনে নামিয়ে দিয়ে রাজ চলে যায়। বাসায় গিয়ে দেখে রাজের ফোনে অনেকগুলো কল এসেছে। রাজ কল ব্যাক দিতেই ওপাশ থেকে এক ভদ্রলোক বলে, আমি কি রাজ মাহমুদের সাথে কথা বলছি? জি, আমি রাজ মাহমুদ। বাবা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার কি সময় হবে? হ্যাঁ, আমি ফ্রি আছি, বলেন। কষ্ট করে আমাদের কলেজে একটু আসতে পারবে? আসলে বাবা, একটা বখাটে ছেলে আমাদের কলেজে মেয়েদের উত্ত্যক্ত করছে। দেখুন, এটা নিয়ে আপনি বরং পুলিশের সাহায্য নিন। আমি এই শহরে এসেছি কয়েক মাস হলো। রাজ কথাগুলো বলেই কল কেটে দেয়। ঠিক 5 মিনিটের মধ্যেই সেখানে একটা ছেলে চলে যায়। ছেলেটাকে দেখেই বহিরাগত ছেলেটা ভয় পেয়ে যায় আর বলে, কারণ সেই লোকটা ছিল বড় গ্যাংয়ের লোক, যার কথা শুনলে এখনো সবাই মাথা নিচু করে থাকে। বড় গ্যাংয়ের ছেলেটার নাম মুন্না। বহিরাগত ছেলেটা এসে মুন্নার সামনে এসে দাঁড়ায়। মুন্না ছেলেটাকে এক থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার সাথে সাথে ছেলেটার ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। ছেলেটা মুন্নার দিকে পিস্তল ওঠাতেই সেখানে রাজ হাজির হয়ে যায়। রাজকে দেখে ছেলেটা নিজের মাথায় গুলি করে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। যে ছেলেটা 1 মিনিট আগেও মুন্নার দিকে পিস্তল তাক করে, সেই ছেলেটাই আবার রাজকে দেখে নিজের মাথায় এগুলো কেউ ভাবতেই পারেনি এখানে এমন কিছু ঘটবে। মুন্না রাজকে দেখে রাজের সামনে গিয়ে বলে উঠল, ভাই, আপনি এখানে? আপনি আগে বললে আমি এখানে আসতামই না। ভাই, আপনি চাইলে এখানে আর আসবো না। তুই এখানে আর আসবি না। এখানে আমরা দুইজন লেখাপড়া করে। তোদের কারণে যদি তাদের 1 ফোঁটা চোখের পানি ঝরে, এই শহর রক্তের বন্যা ভাসিয়ে যাবে। কথাগুলো বলে রাত চলে যায়। বাসায় গিয়ে ল্যাপটপে
বসে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখে মুচকি হাসি দেয়। অপেক্ষা করতে থাকে গভীর রাতের। ওয়ান্ডারল্যান্ড অন্ধকার জগতের বড় খিলাড়ি হয়তো সেই রাতের অপেক্ষায় প্রহর গুনছে। ঘড়ির কাঁটায় যখন রাত 12:27, রাজ ল্যাপটপে বসে ওই দিন ছেলেটা যেই ফার্ম হাউসে ছোট একটা ডিভাইস রেখে আসছিল, সেই ডিভাইসের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করছে। এখন রাতের মধ্যে ফার্ম হাউসের সমস্ত ডকুমেন্ট কপি করে নেয়। এইভাবে চলে যায় বেশ কয়েক মাস। পূর্ব আকাশে কালো মেঘের আগমন, সাথে বয়ে চলেছে দক্ষিণা হাওয়া। ছোট টুকরো টুকরো মেঘ, পুরো আকাশ জুড়ে কালো মেঘের পূর্ণভাষা। কয়েক মিনিট পর বেশ কয়েক ফোঁটা পানি আকাশ থেকে জমিনে পড়তে শুরু করে। ধীরে ধীরে তীব্র বৃষ্টিতে পরিণত হয়। সন্ধ্যায় ঘনিয়ে এসেছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠে। ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠার সাথে সাথেই চোখে পড়ে বড় রেনকোট পরিহিত একটা ছেলে হেঁটে চলেছে। কিছুটা দূরে গিয়ে যাত্রী ছাউনির নিচে দাঁড়ায়। ছেলেটি পকেট থেকে সিগারেট বের করে সিগারেট টানতে শুরু করে। সিগারেট কয়েক টান দিয়ে হাসতে হাসতে আপন মনে বলে উঠল ছেলেটা, হা হা হা, অন দ্য লাইন। এই লাইনে শুধু একজনই থাকবে প্রধান ভূমিকায়, এবং সেই ভূমিকা অনুসারে সবাই নিজ নিজ অবস্থান থেকে অভিনয় করবে অন দ্য লাইনে। কথাগুলো বলে ছেলেটা আবার সিগারেট টান দিতে শুরু করলো। সিগারেটের শেষ করে আবারও সেই রাস্তা দিয়ে অগ্রসর হতে লাগলো। কিছুটা দূর গিয়ে চিকন সরু রাস্তার প্রবেশ করে বেশ কিছু সময় হেঁটে যাওয়ার পর ছোট ঝুপড়ি ঘরে মধ্যে প্রবেশ করে। বৃষ্টিও কমে গেছে। ছেলেটা রেনকোট খুলে হ্যাঙ্গারে করে রাখি। সাইড থেকে ময়লা কিছু কাপড় সরিয়ে সেখানে থেকে ল্যাপটপ বের করে। ছেলেটা ল্যাপটপ অন করতে স্ক্রিনে ভেসে ওঠে ওয়ান দ্য লাইন ইজ কিলার। অপর প্রান্তের গ্রিন সিগন্যাল পেয়ে ছেলেটা হাসতে শুরু করে। পরিণতি সকালে নতুন একটা ছেলেটা বের হয় ফার্ম হাউসের উদ্দেশ্যে। অফিস ফার্স্ট প্রবেশ পথে ছোট একটি মেশিন রেখে আসছিল। ফার্ম হাউসের কিছুটা দূরে একটা বড় বিল্ডিংয়ে উঠে ছেলেটা সেখানে গিয়ে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। ছেলেটা চেয়ারে বসে কম্পিউটার ওপেন করে। কম্পিউটারে বসে বেশ কিছু কম্পিউটারের আকর্ষণ নিয়ে নেই। আপন প্রান্তে থাকা ফার্ম হাউসের একটি লোক বলে উঠল, সবাই এদিকে আসো, দেখো হঠাৎ কম্পিউটার এমন হলো কেন? লোকটির কথা মতো সবাই সেখানে উপস্থিত হয়ে এবং লক্ষ্য করে দেখে কম্পিউটারের স্ক্রিনে বারবার একটা লেখা রান করছে, ওয়ান দ্য লাইন ইজ ব্যাক। এরপর সবাই নিজ নিজ কম্পিউটারের সামনে চলে যায় নিজ নিজ কম্পিউটার দেখার জন্য, এবং সবাই দেখে তাদের কম্পিউটারেও গতি অনেক স্লো হয়ে গেছে। প্রায় 10 মিনিট পর মধ্যবয়সী এক মহিলা কাউকে ফোন করে। বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপর দিকে থেকে কল রিসিভ করার সাথে সাথে মধ্যবয়সী মহিলা বলে, বাবা রাজ, তুমি কি একটু আমাদের ফার্ম হাউসে আসতে পারবে? অনেক বড় ধরনের একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে সেটা বলতে পারবেন? আসলে আমাদের আইটি হাউসের সকল স্টাফদের কম্পিউটারে কাজ করছে না, স্ক্রিনে শো করছে না ওয়ান দ্য লাইন ইজ ব্যাক। সরি, এ বিষয়ে আমি তেমন কিছু বুঝি না। আপনি একটু অপেক্ষা করুন। আমার পরিচিত এক বন্ধু আছে, সে এ বিষয়ে অনেক পারদর্শী। সে গিয়ে সব ঠিক করে দিবে। আর কি ওর বিলটা ওর দেওয়া অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েন।
ও বেশি কথা বলা পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে বাবা, এটা সমস্যা হবে না? কথাগুলো বলে রাজ কল কেটে দেয়। কল কেটে সাথে সাথে রনিকে কল দেয়। রনিকে সব কিছু বুঝিয়ে দেয়। এরপর রনি সাথে সাথে সেই ঠিকানায় পৌঁছে যায়। রনি গিয়ে কম্পিউটারের স্ক্রিনে লেখাটা দেখে মুচকি হাসি দেয়। বেশ কয়েক মিনিট পর রনি বলে, আপনারা সবাই এ রুম থেকে বেরিয়ে যান, কাজ শেষ করে আমি আপনাদের ডেকে নেব। রনির কথা মতো সবাই রুম থেকে বেরিয়ে যায়। এরপর রনি আবার রাজকে কল দেয়। ভাই এটা কিভাবে কি করব আমি বুঝতে পারছি না। যা করার আমি সব এখান থেকে করব। তুমি শুধু কম্পিউটার অফ করে 2 মিনিট পর অন করো। এরপর 1463 কোড দিয়ে সেটিং করে চলে আসো। আর আসার সময় তোমার অ্যাকাউন্ট নম্বর দিয়ে আসো, যাতে তোমার বিলটা পে করতে পারে। সবই তো আপনি করলেন, তাহলে আমাকে পাঠানোর মানেটা কি বুঝলাম না ভাই। আমি তোমাকে ওখানে পাঠিয়েছি, এটা সময় হলেই তুমি সব বুঝতে পারবে। প্রায় সময়ে তুমি একটা প্রশ্নের উত্তর খুঁজে যাও। আজ আমি তোমার সেই প্রশ্নের উত্তর দেব। ধরে নাও তুমি আজ একটা পরীক্ষা দিচ্ছ। এই পরীক্ষায় তুমি পাশ করলেই তুমি বড় কিছু দেখতে পাবে। মানে কি বলছেন ভাই? ইয়েস, দিস ইজ ইয়োর স্টাইল। রাজের কথা শুনে রনির মনে আরও প্রশ্ন জেগে বসে। তার মনে কি রনি এতদিন যা ভেবে আসছে এটাই কি সে? না না, তা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে রনি কাজ শেষ করে অ্যাকাউন্ট নম্বর দিয়ে চলে আসে। দিন পেরিয়ে সন্ধ্যার দিকে সে ছেলেটা আবার বের হয়। আবারও সেই ড্রেস আপ করে মুখে কালো মাস্ক পরে নেয়। কিছুটা দূর এসে আবার সেই ঝুপড়ি ঘরের সামনে এসে দাঁড়ায়। কিছু একটা ভেবে সেই ঝুপড়ি ঘরে না গিয়ে বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিলে ফুল বেরিয়ে আসে। ফুল রাজকে দেখে বলে উঠল, তুমি হঠাৎ এখানে কি মনে করে? তুমি জানো প্রয়োজন ছাড়া আমি এখানে আসি না। হ্যাঁ সেটা আমি জানি, এখন বলো কি কারণে তুমি এখানে? এরপর পকেট থেকে একটা ছবি বের করে তার হাতে দেয় এবং সেই ছবির মতো করে প্লাস্টিক সার্জারি করতে রাজের সব কথা শুনে ফুল বলে উঠল, এই কাজটা তুমি যেমন ভাবছো এতটাও সহজ নয়। আমি জানি এটা সহজ কাজ নয়। তুমি ভালো করেই জানো আমার মিশন সাকসেস করতে আমি কি করতে পারি। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এখানে প্লাস্টিক সার্জারি করলে সেটা ভালো হবে না। আমার পরিচিত একজন ভালো ডক্টর আছে, আমি তার সাথে কথা বলে সব ঠিকঠাক করে রাখছি। তুমি কাকে প্লাস্টিক সার্জারি করাতে চাও সেটা বলো এবং তাকে নিয়ে আমার বাসায় এসো। তাকে বাসায় আনা যাবে না, বরং তুমি আমার দেওয়ার ঠিকানায় চলে এসো আগামীকাল সকালে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, কিন্তু রুবিকে কি সাথে করে আনবো? না না, তুমি একে এসো। আরও একটা কথা, তুমি যে মিশনে নেমেছো এই মিশনে আমাকে তোমার পাশে পাবে সব সময়। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। আমি জানি তুমি আমার পাশে থাকবে, তবে এটা মনে রেখো এই মিশনে আমার সাথে থাকতে হলে তোমার উপর দিয়ে অনেক বড় ধরনের ঝড় বয়ে যাবে। পারবে তো তুমি সব কিছু সামলে নিতে? আমি তোমার জন্য সব করতে পারবো, কারণ আমি যে তোমাকে অনেক ফুল কথা শেষ না করতেই পাশ থেকে তিথি বলে উঠল, তোমাদের সাথে আমিও আছি। আমি জানি এই মিশন সাকসেস করতে হলে তোমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। আমি তোমাদের পাশে থেকে সমস্ত রাস্তা আমি দেখিয়ে দিলাম। তিথি, তুমি আমার ভালো একজন ফ্রেন্ড, আমি জানি তুমি পাশে থাকবে, তবে পারবে কি তোমার জীবন বাজি রাখতে? কেন পারবো না? এই মিশনে যে আমাদের সবার, আমরা সবাই মিলে কাজ করব। এতে আমাদের জীবন থাক বা না থাক। তিথির কথা শুনে ফুল একটু বিরক্ত ফিল করে আর মনে মনে বলতে থাকে, আইছে জীবন দিতে। কেন রে, দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? যত সব ফালতু মেয়ে কোথাকার। ফুলটার আগে গজগজ করছে আর তিথি রাজের গায়ের সাথে লেপটে যাওয়ার মতো উপক্রম। কথাটা বলেই সে কাকে মেসেজ করে। মেসেজ শেষ করে আবার সে ডেবিল হাসি দিতে লাগলো। এই হাসি কোনো সাধারণ হাসি হতে পারে না। এই হাসির মধ্যে লুকিয়ে আছে হাজারো অজানা রহস্য। রহস্যের জ্বর যে কেউ বুঝে ওঠা মুশকিল। আবার যদি হয় তা অজানা রহস্য। অন্যদিকে তিথির মনে
আনন্দের জোয়ার বইছে, কারণ সে রাজের মিশনে অংশ নিতে পারবে। তার সাথে সাথে তিথির মাইন্ড গেমটাও সফল হতে চলেছে। এমন সময় হঠাৎ তিথির চারপাশ থেকে কিছু মানুষ ঘিরে ধরে। তিথি কিছু বুঝে ওঠার আগেই তিথির মুখে শিপরে দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তিথিকে উঠিয়ে নিয়ে একটা রুমের মধ্যে চেয়ারে বেঁধে রাখে। তিথির মুখে পানি দিতেই জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে দেখে তাকে একটা অন্ধকার রুমের মধ্যে বেঁধে রাখা হয়েছে। তিথি কিছু বলার আগে একটা মেলি কণ্ঠ ভেসে আসে। কি মিস তিথি, কেমন চলছে তোমার ভালোবাসার মানুষের সাথে মধুর বাক্য? কে তুই? আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? কুল কুল মিস তিথি, তোমার সাজানো মাইন্ডকে রাজকে আপন করে নেওয়া, আবার তার সাথে ভালোবাসার মাইন্ড গেম খেলা, সব কিছুই আমি জেনে গেছি। আসলে তুই যেদিন থেকে রাজের বন্ধু হয়ে গেলে সেদিন থেকেই তোকে কেন জানি আমার সহ্য হতো না। এরপর থেকে আমি সব সময় ভাবতাম তোকে কখন আমাদের মাঝ থেকে সরাবো। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত সময় চলেও আসলো। তার মানে তুমি ফুল? আসলে তুই অনেক বুদ্ধিমতী, তুই সব কিছু ইশারাতেই বুঝে যাস। তবে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা কি তুই জানিস? আরে আরে, তুই সেটা জানবি কে করে? তোকে তো বলাই হয়নি। তাহলে শোন। না না, তার আগে আরও কিছু সত্য কথা শোন, যেটা তুই নিজেও জানিস না। তোর বাবা আশরাফ মাহমুদ আর হাসান মাহমুদ ওরা আপন দুই ভাই, কিন্তু তোকে বলা হয়েছে তোর দাদার একমাত্র ছেলে ছিল তোর বাবা। তোর বাবা কখনো তোকে বলেনি তোর চাচা আছে এবং তোর চাচাতো ভাইও আছে। তুই যার ওপর তোর মাইন্ড গেম প্রয়োগ করতে চেয়েছিলি সেকে তুই জানিস? তোর চাচাতো ভাই হাসান মাহমুদের একমাত্র ছেলে রাজ মাহমুদ। ফুল থেমে যায়। ফুল আরো কিছু বলার আগেই পিছন থেকে রিনি বলে উঠল, বুবু তুমি একটু ভুল করেছো। রিনির কথা শুনে সবাই পিছনে তাকায় এবং একটু অবাক হয়। ফুলও অবাক দৃষ্টিতে তাকিয়ে ফুল প্রশ্ন ছুড়ে মারল রিনির দিকে, তুই এখানে কেন এসেছিস? ভালোবাসার সঙ্গ নিতে বুবু, ভালোবাসার সঙ্গ নিতে। এসবের মানে কি? তুই কি বোঝাতে চাইছিস? তেমন কিছু না বুবু, তোমাকে একটা গল্প বলি। গল্পটা যদিও তোমার কাছে গল্পটা ভালো নাও লাগতে পারে। দেখা যাচ্ছে যে বিড়ালটি একটি ছোট গর্ত থেকে একটি সাপের লেজ আটকে থাকতে চেয়েছে এবং বিড়ালটি ভেবেছিল যে এটি একটি ইঁদুরের লেজ, তাই সে এটিকে টেনে টেনে তাড়িয়ে দিতে চেয়েছিল যতক্ষণ না এটি বেরিয়ে আসে। কিন্তু যখন গর্তে থাকা সাপকে ইঁদুর ভেবে বের করে সে পড়ে যায় বিপদে। আসলে প্রকৃতপক্ষে সেটা তো ইঁদুর না, সেটা ছিল সাপ। আজ তুমি যাকে শত্রু ভেবে নিয়ে এসেছো সেটা তোমার শত্রু নয়, বরং সেটা তোমার পথ দেখানো সেই পথিক যাকে তুমি উঠিয়ে এনেছো। যদি আমরা অন্যদের স্বাস্থ্যের যন্ত্রণাকে ঘনিষ্ঠভাবে দেখি, তাদের জীবন অন্যের ওপর বোঝা, আশার পেছনে ছুটছে, দিন গুনছে, উদযাপনের আনন্দ থেকে দূরে, মনোমুগ্ধকর এবং পেশাদারিত্ব থেকে দূরে, ইত্যাদি ইত্যাদি। আমরা কি করছি? আমরা স্বাস্থ্যের অবস্থাকে ইঁদুরের লেজ হিসাবে বিবেচনা করি এবং কখনোই অনুমান করি না যে প্রাচীরের পেছনে আসল কোবরা, যাকে পোষ মানানো তোমার, আমার বা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিথিকে ছাড়লেও তুমি বাঁচবে না, আবার ওকে মেরে ফেললেও তুমি তোমার বিপদ নিজের হাতে ডেকে নিয়ে আসবে। ও এমন ফ্যামিলি থেকে এসেছে আমাদের কলেজে। আবার রিনি থেমে যায়। সবাই রিনির দিকে তাকালেও চেয়ারে বাঁধা অবস্থায় তিথি হাসতে হাসতে বলে উঠল, ফুল তুমি আসলেই বোকা, তোমাকে মারতে পারবে না। যদি কোনো ক্রমে আমি বেঁচে যাই, ওয়ান দ্য লাইন অনলি 1% হিসাবে আমাকেই দেখবে। আর যদি তিথি কথা শেষ করতে পারে না, তার আগেই সাইবারের গুলি তিথির মাথার পেছন থেকে ঢুকে সামনে কপাল বরাবর দিয়ে বের হয়ে যায়। সবাই পিছনে তাকিয়ে দেখে অভি সাইবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এক হাতে সাইবার, অন্য হাতে সিগারেট জ্বালাচ্ছে। চোখে কালো দেখতে বেশ সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে।
ফুল রিনি আরও বেশ কয়েকজন মিলে দাঁড়িয়ে আছে। অভি ধীর গতিতে তাদের কাছে গিয়ে একটা বেঞ্চে বসে সিগারেট টানছে। ধোঁয়াগুলো সাইবারের দিকে ছাড়ছে। রিনি অভিকে দেখে একটু বিচলিত হলেও ফুল রিনির পাশে দাঁড়ালে রিনি একটু সাহস পায়। অভি রিনির দিকে এগিয়ে আসতে থাকে। অভি রিনির কাছে আসতেই রাজ সেখানে উপস্থিত হয়। রাজকে দেখে অভি থেমে যায়। রাজ অভির পাশে দাঁড়াতেই অভি রাজকে বলে উঠল, ভাই আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। ভাই আমি জানতাম না রিনি আর ফুল আপনার পরিচিত। আগে জানলে এখানে আমি কখনোই আসতাম না। রাজ কিছু বলার আগেই ফুল বলতে শুরু করে, তিথিকে আমি আর আমার লোক মিলে উঠিয়ে নিয়ে আসি। অনেক পুরনো হিসেব বাকি ছিল। আমি আমার কাজ শেষ না করতেই অভিনামের একটা ছেলে এসে তিথিকে। ফুল থেমে যায়। অভি রিনির দিকে তাকিয়ে আছে। রাজ অভির দিকে। রিনি কিছু বলতে যাবে, রিনিকে থামিয়ে দিয়ে অভি বলে উঠল, ভালোবাসার কবিতা শুনিয়ে দিন শেষে আমাকে শুকনো পাতার মতো ব্যবহার করেছিলে তিথি। সালি আমার সাথে ভালোবাসার মাইন্ড গেম খেলে চলে গেছে, আপনার সাথে মাইন্ড গেম খেলতে এসেছিলি। আমার লোকের বাসায় ওকে উঠিয়ে আনতে গিয়ে দেখে ফুল তোকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। এরপর আমি ভাবলাম ফুল যে কাজ করছে এটা শেষ করব আমি। যা ভাবা তাই কাজ। এখানে এসে দেখি একা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আমিও সুযোগ বুঝে স্নাইপার চালিয়ে দিলাম। অভি থেমে গিয়ে সিগারেটের লম্বা টান দিতে ব্যস্ত হয়ে যায়। রাজ ফুলের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। সাথে ফুলও মুচকি হাসি দেয়। এটা কি আসলেই তাদের ভালোবাসার চোখাচোখি, নাকি এ কি অন্যের সাথে ভালোবাসার সিকোয়েন্সড মাইন্ড গেমের নেশা আসক্ত? সবাই দাঁড়িয়ে আছে। রিনি মুচকি মুচকি হাসছে। হয়তো রিনির মাইন্ড গেম সাকসেস হয়েছে। রিনির মুচকি হাসি দেখে অভি রিনিকে জিজ্ঞেস করে, আর ভালোবাসার হাসি আর নিকৃষ্ট জগতের মুচকি হাসিটা দুটোই এক হয় না। নিকৃষ্ট শহরে এক মুচকি হাসির পেছনে থাকে অন্য রহস্য। রহস্য নিয়ে খেলতে গেলে হাসিটার মানেটা তখনই বোঝা যায়। অভির কথা শুনে রিনি জোরে জোরে হাসতে শুরু করে। হাসতে হাসতে রিনি বলে উঠল, একটি হাসি সর্বাধিক দামি উপহার হিসাবে আমি যে কাউকে দিতে পারি এবং তার শক্তি রাজ্যকে জয় করতে পারে। হাসি আপনাকে সঠিক পথ রাখে। হাসি বিশ্বকে একটি সুন্দর জায়গা করে তোলে। যখন আপনি আপনার হাসি হারিয়ে ফেলবেন, আপনি জীবনের প্রতিটি বিশৃঙ্খল পথে হারাবেন। হাসি নিঃসন্দেহে অন্যতম সেরা সৌন্দর্য। আপনার যদি হাস্যরসের এবং জীবন সম্পর্কে ভালো ধারণা থাকে তবে তা খুব সুন্দর। আপনি অনেক কিছু জানলেও আরও একটা কথা আপনার অজানা মিস্টার অভি। তাহলে আজ আপনাকে বলি, ছেলেদের বিয়ের বয়স 21 বছর বয়সে আর মেয়েদের বিয়ে হয় 18 বছর বয়সে। এর থেকে প্রমাণিত হয়ে যায় যে মেয়েরা অতি দ্রুত পেকে যায়। আমি কি বলতে চেয়েছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মিস্টার অভি। রিনির কথায় অভি রেগে গেলেও রাগ কাঁচল করে সেখান থেকে চলে যায়। সাথে সাথে রাজ, ফুল, রিনি সবাই চলে যায়। রাজ গিয়ে আবার কম্পিউটারের সামনে বসে পড়ে। অন্যদিকে ফুল মেডিকেলে ভর্তি হয়ে আর রুবি ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে পড়াশোনা করতে থাকে। রুবি আগে থেকেই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে, টাকা আর্ন করে। এছাড়াও রুবি অ্যাকাউন্টে বড় অ্যামাউন্টের টাকা আছে। বিভিন্ন ওয়েবসাইটে কাজ করায় বিভিন্ন হোয়াটসঅ্যাপের থেকে জিমেলও মেসেজ আসে রুবির জিমেলে। অন্যদিকে রাজ সেই দিনের মতো কাজ শেষ করে পরের দিন সকালে রাজ ফার্ম হাউসে যায়। রাজ সেই ফার্ম হাউসে যাওয়ার ঠিক 10 মিনিটের মধ্যেই সেখানে থাকা সবার ফোনে নেটওয়ার্কের সমস্যা দেখায়। অন্যদিকে ঠিক সেই সময়টা কাজে লাগিয়ে রুবিকে একজন ফোন করে বলে, হ্যালো মিস রুবি, আমি আপনার ভাইয়ের বন্ধু বিজয় বলছি। আপনার ভাই অনেক বড় বিপদে পড়েছে। এই মুহূর্তে আপনি 20 লক্ষ টাকা ট্রান্সফার করে দিন। অ্যাকাউন্ট নম্বর আপনাকে ইমেল করে দিয়েছি। রুবি সাথে সাথে রাজকে ফোন দেয়, কিন্তু নেটওয়ার্ক জ্যামের কারণে রাজের ফোনে কল ঢোকে না।
রুবি আর কিছু না ভেবে সাথে সাথে সেই অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়। অন্যদিকে রাজ বের হয়ে রুহিকে কল দেয়। রুবি কল রিসিভ করে রাজকে বলে, ভাইয়া তুমি ঠিক আছো তো? কেন রে, আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি। রাজের পুরো কথা না শুনে রুবি কল কেটে ব্যাংকের দিকে যেতে থাকে। রাজ ওপাশ থেকে হেলাফেলা করেই চলেছে, কিন্তু ফোনের ওপাশ থেকে রুবি কথা বলে না। রাজ সাথে সাথে রুবির লোকেশন ট্র্যাক করে আসতে থাকে। রুবি ব্যাংকে গিয়ে টাকাটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, তাতে কোনো লাভ হয় না। ততক্ষণে তারা সব টাকা বিভিন্ন অ্যাকাউন্টে নিয়ে টাকা উঠিয়ে নিয়েছে। রাজ ব্যাংকে গিয়ে দেখে রুবির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রাজ রুবির পাশে গিয়ে দাঁড়ালে রুবি রাজকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, ভাইয়া রে, আমার এতদিনের কষ্টের অর্জিত অর্থ সব শেষ ভাইয়া। তুই শান্ত হো প্লিজ, আমি কথা দিচ্ছি তোমার এতদিনের কষ্ট অর্জিত সব কিছু আমি ফিরিয়ে দিব। রাজ রুবিকে ধরে ব্যাংকের বাইরে বের হতে থাকে। ব্যাংকের মেন দরজা পর্যন্ত আসতেই ফুল সেখানে হাজির হয়। ফুল রাজ দুজনে মিলেই রুবিকে বাসে নিয়ে যায়। রুবি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, যার কারণে রুবির ফোনে অটো রেকর্ড অন করা ছিল। রাজ রুবির ফোনটা নিয়ে কল রেকর্ডগুলো শুনতে থাকে। কল রেকর্ড শুনে রাজের বুঝতে বাকি নেই এগুলো স্ক্যামারের কাজ। এরপর রাজ যেখানে ছিল তার সিসিটিভির ফুটেজ থেকে করে দেখে সেখানে অপরিচিত একজন লোক ছোট একটা কিছু লাগিয়ে রাখছে। এরপর রাজ বের হয়ে তাকে ধরার জন্য অনেক খোঁজাখুঁজির পর তাকে পায়। রাজ তাকে ধরে নিয়ে যায় তার গোপন ঘরে, যেখানে কাউকে নিয়ে গেলে আর কখনো সে বাইরের আলো বাতাস দেখতে পারে না। ছেলেটাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। রাজ ঠিক ছেলেটার উল্টো দিকে চেয়ারে বসে সিগারেট টানছে। সিগারেট কয়েকটা টান দিয়ে রাজ ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠল, বরং তুই সেখানে কি করেছিলি? রাজ জিজ্ঞেস করলেও ছেলেটা কোনো কথা বলে না। রাজ ছেলেটার সামনে এগিয়ে গিয়ে টেবিলে থেকে একটা প্লাস নিয়ে এক আঙ্গুলে চাপ দিলে ছেলেটা জোরে চিল্লিয়ে উঠে বলে, ভাই ভাই আমি কিছু জানি না, আমাকে ওরা বলেছিল নেটওয়ার্ক জামারটা ওই জায়গায় লাগাতে। আমি তাদের কথা মতো নেটওয়ার্ক জামার লাগিয়ে চলে আসি। এরপর ওরা কি করছে এটা আমি জানি না ভাই। তুই কার কথা মতো এই কাজ করেছিস? তার নাম কে? ভাই আমি শুধু তার নামটাই জানি, তাকে কখনো সামনে থেকে দেখিনি আমি। এমনকি সে আমাকে ফোন করতো বিভিন্ন সময় বিভিন্ন নম্বর দিয়ে, তার নির্ধারিত কোনো নাম্বার আমার জানা নেই ভাই। তার নাম কি তুই বল? ভাই আমাকে বলছিল তার নাম কালা ভাই। সে আমাকে প্রতি মাসে মাসে মোটা অঙ্কের টাকা দিত, আর আমি তার হয়ে এই সব কিছু করতাম। এর বেশি আমি কিছুই জানি না ভাই। ভাই এবার আমাকে ছেড়ে দিন ভাই, আমি তো তার সব কিছুই বলেই দিলাম। ছেলেটার কথা শুনে রাজ জোরে হাসতে থাকে। হাসতে হাসতে রাজ ছেলেটার সামনে গিয়ে বলে উঠল, হা হা হা, আজ আমি তোকে ছেড়ে দিলে সে আবার তোকে কল করবে। আমি যে তোকে উঠিয়ে এনে সব জানতে চাইছি, তুই ঠিক তাকে আবার বলে দিবি। এরপর সে আরও সতর্ক হয়ে যাবে। এরপর আমার তিলে তিলে গড়ে তোলা সমস্ত মাইন্ড আর নির্দিষ্ট খেলার দাবার গুটি এক নিমেষে শেষ হয়ে যাবে। অন দ্য লাইনের পাশে দ্বিতীয় লাইন কখনোই হতে পারে না। রাজ কথা শেষ করে আবার সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করে। সিগারেটে টানতে টানতে ছেলেটার পিছনে দিয়ে ঘুরে আবার সামনে আসে। সামনে এসে চেয়ারে বসে পকেট থেকে পিস্তলটা বের করে টেবিলের উপর রাখে। এরপর রাজ ছেলেটার হাত পায়ের বাঁধন খুলে দেয়। এরপর রাজ হাসতে হাসতে ছেলেটাকে বলে, এখানে পিস্তল রাখা আছে, তুই নিজেকে নিজেই শ্যুট করবি, না আমি তোকে শ্যুট করব? ছেলেটার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ছেলেটা কাঁপা কাঁপা হাতে পিস্তলটা হাতে নিল। রাজ অপর দিকে দাঁড়িয়ে আছে। ছেলেটা পিস্তল নিজের দিকে তাক করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সে রাজের দিকে পিস্তল তাক করে, ট্রিগারে চাপ দেয়। ছেলেটা ট্রিগারে চাপ দেওয়ার সাথে সাথে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে।
রাজ জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে ছেলেটার কাছে এসে বলতে শুরু করলো, হা হা হা, আমি জানতাম তুই আমার দিকে পিস্তল তাক করবি। এই পিস্তলের অর্ডার দিয়ে বানিয়ে রেখেছি। অন্যান্য পিস্তলের গুলো সামনে দিয়ে বের হলো, এই পিস্তলের গুলি পিছন দিয়ে বের হয়। তুই ভুল করেছিস, তোর দিকে ঘুরিয়ে ট্রিগার চাপ দিয়ে তুই বেঁচে যেতে। আফসোস তুই তোর ভুলের কারণে, হা হা হা। এরপর রাজ সেখান থেকে চলে যায়। রাজের লোক ছেলেটাকে উঠিয়ে একটা জঙ্গলে ফেলে দেয়। রাজ বাসায় চলে আসে। বাসায় এসে আগে সাজাদকে ফোন করে, জেনে নেয় সাকরামদের ঠিকানা। এরপর রাজ তাদের পুরো ডিটেলস জেনে নেয়। এরপর রাজ সেই সাকরামদের কাছে পৌঁছাতে সক্ষম হয়। তার আগে রাজ পুলিশকে ইনফর্ম করে যায়। রাজ ভেতরে প্রবেশ করে, পুলিশ বাইরে অপেক্ষা করতে থাকে। কারণ রাজ পুলিশকে আগে বলেছিলেন রাজ না বলা পর্যন্ত কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না। রাজ সেখানে গিয়ে কালা ভাইকে বলে, আপনাদের মধ্যে ওই ছেলেটা পুলিশের সোর্স হিসাবে কাজ করেছে। এরপর কালা ভাই রেগে গিয়ে বাকিদের বলে সেই ছেলেটাকে চেক করতে। রাজের কথা মতো ছেলেটাকে চেক করে দেখে রাজের কথা সত্য হয়। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশ অভিযান চালায়। সেখানে থাকা সকল স্টাফ সমস্ত ডকুমেন্ট কপি করে নিয়ে সব কিছু নষ্ট করে দেয় রাজ। মুখে মাস্ক পরে কালা ভাইকে প্রটেক্ট করছে, এমনকি পুলিশের সাথে রাজের ফাইটিংও চলছে। কালা ভাইকে রাজ সেখান থেকে বের করে দেয়। একটা পুলিশ অফিসার রাজের মুখে থাকা মাস্ক টান দিয়ে খুলে ফেলে। এরপর পুলিশ রাজকে ধাওয়া করতে থাকে। রাজ কোনো মতে সেখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। রাজের পিছনে পুলিশ ধাওয়া করেই চলেছে। হঠাৎ রাজের সামনে কালা ভাইয়ের গাড়ি এসে ব্রেক করে। রাজ সাথে সাথে কালা ভাইয়ের গাড়িতে উঠে পড়ে। হঠাৎ রাজ কেন এমন করলো? রাজ নিজেই পুলিশকে ইনফর্ম করলো কালা ভাইকে ধরিয়ে দেওয়ার জন্য। আবার রাজ কেন কালা ভাইকে প্রটেক্ট করে পুলিশের হাত থেকে রক্ষা করলো? প্রশ্নগুলো সবার মনে বিদ্যমান। তাহলে কি রাজ অন্ধকার জগতের কিং হতে চায় নাকি অন্য কিছু? গাড়িতে করে বেশ কিছুটা দূর গিয়ে কালা ভাই রাজকে প্রশ্ন করলো, তুমি কেন আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে আনলে? কালা ভাইয়ের কথা শুনে রাজ মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে, আমি আপনাদের এই কাজকে অনেক সম্মান করি। আমি অনেক দিনের শখ। এই কাজে আমি একদিন আসব, ধ্বংস করে দেবো দেশের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, লুটে নিব কোটি কোটি টাকা। কালা ভাই রাজের কথা শুনে বেশ খুশি হয়। রাজের কাঁধে হাত রেখে কালা ভাই বলে, বলো তুমি কোথায় কাজ করতে চাও? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আজ তুমি যা চাইবে তাই দিব। কালা ভাইয়ের কথা শুনে রাজ মনে মনে অনেক আনন্দিত হয়। রাজ একটা হাসি দিয়ে কালা ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আমি আপনাদের হেড অফিসে কাজ করতে চাই। রাজের কথা শুনে কালা ভাই গাড়ি ব্রেক করে রাজের দিকে আবার তাকায়। এরপর পকেট থেকে একটা কার্ড বের করে রাজকে দিয়ে বলে, এটা আমাদের হেড অফিসের কার্ড। এটা তুমি সেখানে গিয়ে দেখালে ওরা তোমাকে নিয়ে নেবে। আর মনে রাখো, আমাদের হেড অফিস বাংলাদেশে নয়, আমাদের হেড অফিস চায়নাতে। তুমি কাগজপত্র রেডি করে সেখানে চলে যেতে পারো। সব কিছু শুনে রাজ মনে মনে হাসতে শুরু করে। এই হাসির মধ্যে হাজারো ষড়যন্ত্র আর নিষ্কষ্ট মাইন্ড গেমের একটা বুলেটই শেষ করে দিতে পারে ওয়ান দ্য লাইনের সাইবার যুদ্ধ। এরপর কালা ভাই আরও কিছু দূরে গিয়ে গাড়ি ব্রেক করে রাজ গাড়ি থেকে নেমে যায়। রাজ গাড়ি থেকে নেমে সাথে সাথে পুলিশকে ফোন করে কালা ভাইয়ের গাড়ির নম্বর বলে দেয়। কিছুটা দূর গিয়ে কালা ভাইকে পুলিশ আটক করে। এইদিকে রাজ কার্ডটা হাতে নিয়ে প্রেচাসিক হাসি দিতে থাকে। রাজ আগে থেকেই পাসপোর্ট রেডি করে রাখছিল। কার্ডটা নিয়ে রাজ বাসায় ফিরে আসে। বেশ কিছুদিন পর রাজ চায়নার কাগজপত্র রেডি করে চায়নায় চলে যায়। সেখানে গিয়ে চিং নামের এক ব্যক্তিকে বন্ধু বানিয়ে নেয়। এরপর কয়েকদিন রাজ সেখানে ঘুরে সব জায়গা চিনে নেয়।
চিন নামের বন্ধুর সাথে আরও কয়েকদিন কাটিয়ে সেই বন্ধুর সাহায্য নিয়ে হেড অফিস পর্যন্ত পৌঁছায়। প্রথমে রাজকে ওরা চিনতে না পারায় সেখানে প্রবেশ করতে দেয় না। অনেক চেষ্টার পর রাজ সেখানে প্রবেশ করে এবং কালা ভাইয়ের দেওয়া কার্ড দেখিয়ে রাজ সেখানে কাজের কথা বলে। সেখানে অনেক স্টাফ কাজ করে। মূলত তারা বড় বড় কোম্পানিগুলো টার্গেট করে আর বিভিন্ন সরকারি বেসরকারি লোকদের টার্গেট করে সার্কাম চালিয়ে যায়। আর সব কিছু কন্ট্রোল করে অহাব নামে এক লোক। কবে কোথায় কোন কোম্পানির ওয়েবসাইটে হামলা দিতে হবে বা কোন শ্রেণীর মানুষকে টার্গেট করে সামনে আগাতে হবে সব কিছুই অহাব নামে লোকটার ইশারায় হয়ে থাকে। কালা ভাইয়ের দেওয়া কার্ড দেখে অহাব রাজকে নিচে ফ্লোরে কাজ করার সুযোগ দেয়, মানে কল সেন্টারে। এতে রাজ হ্যাঁ বলে দেয়, কারণ রাজ একবার যদি এখানে থেকে যেতে পারে তাহলে পুরো সাইমার টিমকে ধরিয়ে দিতে পারবে। ফার্স্ট ফ্লোরে সকল স্টাফ কাজ করে, সেকেন্ড ফ্লোরে প্ল্যানিং নিয়ে আলোচনা হয় এবং থার্ড ফ্লোরে ক্যাশ রাখা হয়। বড় বড় বিভিন্ন কোম্পানিগুলোর ওয়েবসাইট থেকে বা স্ক্যাম করে ওরা যেই টাকা অন্য করে যার সব টাকা থার্ড ফ্লোরে রাখা হয়। সেখানে একজন বিশ্বস্ত কিলনার কাজ করে। কোনো মতেই সেই কিলনারের সাথে রাজ ভালো একটা বন্ধুত্ব স্ন্যাপ করে ফেলে। যদিও সেই কিলনার ছিল অনেক বোকা টাইপের। এইভাবে 2 মাস চলে যায়। রাজও ধীরে ধীরে অহাব এর অনেক বিশ্বাস্ত হয়ে ওঠে। একদিন ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে অহাব বলতে শুরু করলো, হ্যালো গায়েস, আমার কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শোনো। এই মাসে 372টা ছেলের সরকারি চাকরি হয়েছে। তাদের ট্রেনিং কবে বা কত তারিখে এটা বলা হয়নি। আমার হাতে যে প্রিন্ট ড্রাইভ দেখতে পাচ্ছ, এখানে তাদের সবার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস সব দেওয়া আছে। এই সুযোগটা কাজে লাগিয়ে ওদের সবাই ইমেলে মেসেজ পাঠাও, বলো আগামী মাসের 17 তারিখে তাদের ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার আগে প্রত্যেক সদস্যকে 3 লক্ষ টাকা নিয়ে নিম্নে দেওয়া অ্যাকাউন্টে জমা করতে হবে। ট্রেনিং শেষ হলে প্রত্যেক সদস্যকে 3 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। প্রত্যেক সদস্য যদি আমাদের দেওয়া অ্যাকাউন্টে টাকা জমা করে তাহলে আমরা এখান থেকে 111,60,00,000 টাকা আমাদের হাতে আসবে। আমরা এই কাজটা করে এরপর কি করতে হবে আমি আপনাদের বলে দেবো। অহাব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। রাজ প্রথম দিনেই অহাবের সাথে কথা বলে বুঝতে পারছে রুবিকে ফোন দিয়ে রাজের বন্ধুর পরিচয় দিয়ে 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল এই অহাব। ভয়েস রেকর্ডের ভয়েস আর অহাবের ভয়েস সেম। রাজ কল রেকর্ডে কাজ করতে করতে অনেকবার উপরের ফ্লোরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু রাজ বারবার ফিরে আসতে হয়েছে। অন্যদিকে রুবি অনেকটাই ভেঙে পড়েছে। ফুল ডাক্তারি নিয়ে লেখাপড়ায় অনেক ব্যস্ত থাকায় রুবির পাশে থাকতে পারছে না। এতদিন হয়ে গেল রুবির মা মনিরা বেগমও রুবির সাথে যোগাযোগ করেনি। রুবিও আর যোগাযোগ করার চেষ্টা করেনি মনিরা বেগমের সাথে। মনিরা বেগমের আচার আচরণ কেমন পাল্টে গেছে। ওইদিকে রাজ কল সেন্টারে কাজ করতে করতে কোনো কারণবশত উপরের ফ্লোরে যায়। উপরের ফ্লোরে গিয়ে কাজ হয় এটা কল সেন্টারের ফার্স্ট জানে না। উপরের ফ্লোরে প্ল্যানিং নিয়ে কাজ করে। অহাব প্ল্যানিং এর জন্য অহাব বিশ্বস্ত লোক দেখে দিয়েছে। রাজ সেখানে গিয়ে দেখে কয়েকজন লোক নিয়ে প্ল্যানিং করছে। কাজের ক্লাসের ওপাশ থেকে দেখে কেউ একজন কাউকে কল দিয়ে সমস্ত প্ল্যানিংয়ের কথা জানিয়ে দিচ্ছে। এটা দেখে রাজ ভেতরে প্রবেশ করে রাজ সোজা গিয়ে সেই লোকটার ফোন কেড়ে নিয়ে লোকটাকে মারতে শুরু করে। অহাব রাজের দিকে অগ্নি চোখে তাকায়। রাজ সাথে সাথে ফোনটা অহাবকে দেখায়।
ফোনের স্ক্রিনে দেখে অহাবের সবচেয়ে বড় শত্রু জ্যাক গ্যালাক্সির নাম্বার ডায়াল করলে এরপর অহাব কোমর থেকে পিস্তল বের করে গুলি করতে যাবে। রাজ পিস্তলের সামনে এসে দাঁড়িয়ে বলে, না বস, ওকে এভাবে মেরে ফেলা ঠিক হবে না। ওকে এখানে এভাবে মেরে ফেললে জ্যাক ক্যাসেলের সাথে ওর কী কথোপকথন হয়েছে এটা আমাদের অজানাই রয়ে যাবে। বরং আপনি ওকে আমার হাতে ছেড়ে দিন। ওর পেটের মধ্যে থেকে সমস্ত কথা কিভাবে বের করতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। সবাই তো ভালোবাসার বিশ্বাসটা নিয়ে মাইন্ড গেম খেলতে পছন্দ করে। এবার আমার শত্রুর সাথে মাইন্ড গেম খেলবো দূর থেকে। যদি আপনি অনুমতি দেন তাহলে এই ফোনের মাধ্যমে জ্যাক ক্যালিসের সমস্ত ডকুমেন্ট বের করতে পারবো। রাজের কথা শুনে অহাব রাজকে বুকে জড়িয়ে নেয়। রাজের কথায় অহাব অনেক খুশি হয়ে রাজকে বলে, আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি জ্যাক ক্যালিসের সমস্ত ডকুমেন্ট বের করে তোমাকে আর কল সেন্টারে কাজ করতে হবে না। তোমার কাজটা শেষ করে তুমি প্ল্যানিং নিয়ে আমাদের সাথে কাজ করবে। কথাগুলো বলে অহাব সহ প্ল্যানিং নিয়ে যারা ছিল সবাই বেরিয়ে যায়। সবাই বেরিয়ে গেলে রাজ জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে উঠল, আমি আমার বন্ধুদেরকে তাদের সুন্দর চেহারার জন্য, আমার পরিচিতদের ভালো চরিত্রের জন্য এবং আমার শত্রুদের তাদের ভালো বুদ্ধির জন্য বেছে নিই। মাইন্ড গেম খেলে যখনই মজা লাগে, যখন বিপক্ষ শক্তিশালী হয়। হা হা হা। অন দ্য লাইনের একটাই লাইন থাকবে, ইয়েস অন দ্য লাইন ইজ মাই স্টাইল। অন দ্য লাইনের শেষ কোথায় সেটা কেউ জানে না। হা হা হা। রাজ হাসতে থাকে প্ল্যানিং রুমের মধ্যে বসে। ঠিক সেই সময় আরও একজনের সাথে রাজের পরিচয় হয়। ছেলেটা দেখতে একদম ভোলাভালা টাইপের। মূলত ছেলেটা সেই অফিসে ক্লিনারের কাজ করে। এরপর রাজ ছেলেটার সাথে কৌশল বিনিময়ে করে ছেলেটার সাথে আরও ভালো করে কথা বলে। রাজ ছেলেটাকে ইমপ্রেস করে ফেলে এবং সেই ছেলেটার থেকে খবর নেই থার্ড ফ্লোরে মূলত কী করে। ছেলেটা ভোলাভালা টাইপের, মনে কোনো প্যাঁচ নাই বললেই চলে। এরপর ছেলেটা সব বলতে শুরু করে, উপরের ফ্লোরে কি হয়। উপরের ফ্লোরটা শুধু মানি ম্যানেজমেন্টের জন্য রাখা হয়েছে। এরা যত টাকা স্ক্যামিং করে আর্ন করে সেখান থেকে কিছু টাকা স্টাফদের দিয়ে বাকি টাকা থার্ড ফ্লোরে মানি ম্যানেজমেন্টে রেখে দেয়। উপরে যে ছেলেটাকে থামিয়ে দেয়। এরপর কি করতে হবে এটা রাজ ভালো করেই জানে। রাজ ছেলেটাকে চলে যেতে বলে। ছেলেটা চলে যায়। রাজ মনে মনে হাসি দিয়ে বলতে শুরু করলো, হা হা হা। টাকা বেশ্যাও বানায়, টাকা বাদশাও বানায়, টাকা রাস্তার ফকিরও বানায়। আবার এই টাকায় যার আছে তার স্থান সবার উপরে। টাকা তুমিই ধন্য। রাজের কথায় ক্লিনার ছেলেটা কিছু বুঝতে পারে না। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। এরপর রাজ সুযোগ সময় বুঝে মানি ম্যানেজমেন্ট ফ্লোরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে দেখে অনেক বড় বড় কোম্পানির অনেক টাকা স্ক্যাম করে নিয়েছে। কোনো কোম্পানি থেকে কত টাকা নিয়েছে সব লিস্ট করে রাখা হয়েছে। ওহাব রাজকে দেখতে না পেয়ে রাজকে খুঁজতে থাকে। রাজ সেখান থেকে রুবির অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ট্রান্সফার করে বের হয়ে চলে আসে। ওরা রাজকে খুঁজেই চলেছে। রাজ এসির পাইপ দিয়ে বের হয়ে বাথরুমের সামনে নেমে পড়ে। ঠিক সেই মুহূর্তে রাজের সামনে পড়ে যায় ক্লিনার ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই রাজ সেখান থেকে নিচের ফ্লোরে চলে আসে। কল সেন্টারে দেখে ওহাব রাজকে জিজ্ঞেস করলো, তুমি আজ কল সেন্টারে যে? এমনি দেখতে আসলাম। রাজ কথাটা বলে রাজের সামনে থাকা এক এমপ্লয়ের পাসপোর্ট ছিঁড়ে ফেলে। ওহাব রাজকে কিছু জিজ্ঞেস করার আগেই রাজ এমপ্লয়ের টেবিলের নিচ থেকে একটা ব্যাগ বের করে সেই ব্যাগে অনেক টাকা। এরপর রাজ সহ ওহাব মিলে ছেলেটাকে খুব মারতে থাকে। ছেলেটার পায়ের তালুতে অতিরিক্ত আঘাত করার ফলে পায়ের তালু ফেটে রক্ত বের হচ্ছে। ছেলেটা খুব চিৎকার করছে। সেখানে থাকা সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে গিয়ে রাজ সহ ওহাব থেমে যায়।
ওহাবের ফোনে কল আসায় ওহাব সেখান থেকে বেশ কিছুটা দূরে গিয়ে কল রিসিভ করে কথা বলতে শুরু করে। ছেলেটা রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রাজ ছেলেটার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। ছেলেটা কিছু বলতে যাবে তার আগে রাজ মাথা নিচু করে ছেলেটাকে বলে, তুমি এদের মধ্যে সবচেয়ে ইমানদার ব্যক্তি। তোমার সামনে দিয়ে কোনো কাজ করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি যখন মানি ম্যানেজমেন্ট থেকে বের হচ্ছিলাম তুই আমাকে দেখে ফেললি। এখন আমাকে বাঁচতে হলে যে তোকে আগে ওপরে পাঠাতে হবে। তাই তো ওহাব এর সামনে তোকে নিয়ে ছোট মাইন্ড গেমটা খেলে দিলাম, যাতে আমার সবচেয়ে বড় পথের কাটা তুই না থাকিস। হা হা হা, তুই সেই সুযোগ কখনোই পাবি না। অন দ্য লাইনের শহরে আমাকে যে অনেক দূর যেতে হবে রে। তোকে শেষ না করলে মিস্টার ওহাবের কাছে আমি ভালো হবে কি করে? তোকে শেষ করে নেক্সট টার্গেট মিস্টার ওহাব। এরপর ক্যাশমিং আমার কথাই চলবে। মাস্টার মাইন্ড হয়ে মাস্টার মাইন্ডকে শেষ করে। হা হা হা। এরপর রাজ ছেলেটাকে সেখানেই গুলি করে দেয়। ছেলেটা সাথে সাথে মারা যায়। রাজ পিস্তলটা কোমরে গুঁজতেই ওহাব এসে জিজ্ঞেস করে, কি হলো রাজ, ওর থেকে কি আর কোনো কথা বের করতে পারলে? নেশার শালা অনেক ট্রেনই মাল। এই যে কথাই আছে না, মরবে বামন পিছনে হাত দিয়ে দিবে না, এ হচ্ছে সেই মাল। আচ্ছা, ওরে পরপারে টিকিট ধরিয়ে দিয়েছি, এতেই অনেক। আমার মনের ঝাল মিটে গেছে। এরপর ওহাব সেখান থেকে চলে যায়। রাজ আবার প্ল্যানিং ফ্লোরে যায়। সেখানে গিয়ে চেয়ারে বসে মনের সুখে সিগারেট টানছে। সিগারেটের টানে টানে প্রাণ খুলে হাসছে। ঠিক তখনই সেই ভোলা ভালা ক্লিনার ছেলেটা এসে রাজকে প্রশ্ন করে, অন্ধকার জগতের বাসিন্দা হয়ে কেউ জন্ম নেয় না, তাহলে আপনি কেন এই অন্ধকার জগতে প্রবেশ করলেন? হা হা হা, কি আজব তাই না? পৃথিবীতে 84 লক্ষের জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষ পেট কখনোই ভরে না। ক্লিনার ছেলেটা রাজের এমন কথা শুনে সেখান থেকে চলে যায়। রাজ তো ঠিকই বলেছে, মানুষকে কতদিন বাঁচবে এটা কেউ ভেবে দেখে না। সবাই যুদ্ধে নেমে টাকা রোজগার করার নেশায় মেতে উঠেছে। নিজ নিজ অবস্থান থেকে টাকার ওয়াটালিয়া বসে ফুলে গেছে। শেষ যুদ্ধের ময়দানের কথা, যেখানে ধনী গরিব সবাইকে এক চোখে দেখা হবে। রাজ বসে বসে সিগারেট টানছিল। তখন ওহাব এসে রাজকে বলে, তোকে আমি বিশ্বাস করে প্ল্যানিং ফ্লোরে বসিয়েছি, আর তুই কিনা আমার সাথে। হা হা হা, কিছু করার নেই বস। মনে পড়ে আজ থেকে প্রায় 3 বছর পিছনের কথা। তার মানে তুই? হ্যাঁ আমি। তোর মুখোশ আমি সবার সামনে খুলে দেব। হা হা হা, মিস্টার ওহাব এসব বলে লাভ হবে না, কারণ এই গল্পের নায়কও আমি, ভিলেনও। এখানে আসার আগে কালা ভাইকে পুলিশের হাতে দিয়ে এসেছে। আমি জানি আপনি চাইলে তাকে ছাড়াতে পারেন, কিন্তু এখন আর সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। কালা ভাইকে আমার লোক ওপরে পাঠিয়ে দিয়েছে। আরে আমি তোকে কি মারবো? আমার স্টাফরা জানতে পারলে তোকে বাঁচতে দেবে না। আসলে তুই এখনো বোকার স্বর্গে বাস করছিস। তুই তোর স্টাফদেরকে দিয়ে লক্ষ লক্ষ ডলার ইনকাম করিয়েছিস, তার বিনিময়ে তুই তাদেরকে দিয়েছিস কিছু সংখ্যক টাকা, যা ওদের জন্য অনেক কম হয়ে যায়। আমি তাদের বলেছি ওরা যদি আমার কথা মতো কাজ করে 1 মাসে যা আর্ন করব তার 75% ওরা নেবে। এতে তোর লাভ কি? রাজ মাহমুদ কখনো কাছে কাজ করে না। আমি চেয়েছি তোর এই পাপের রাজত্ব ধ্বংস করে দিব। আজ মাসের শেষ তারিখ, তোকে আজ শেষ করে দিলে আগামীকাল থেকে নতুন মাসের নতুন দিন শুরু হবে। রাজ কথাটা বলেই ওহাবের একটা হাতের নখ কেটে নেয়। ওহাব হাত ধরে প্ল্যানিং ফ্লোরে একটা রুমের মধ্যে বসে পড়ল। রাজ ওহাবের কাছে গিয়ে একটা চেয়ারে বসে আবার সিগারেট জ্বালিয়ে বলতে শুরু করে, রাজা রাজ্য শাসন করতে সংশ্লিষ্ট বিষয়ে জানতে হবে, আরও জানতে হবে স্বার্থ সমস্যে মহলের ছোট বড় সব নেতাদের। বুঝতে হবে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্বের মূলধন। রাজ চেয়ারে বসে হাসতে শুরু করে। ওহাবের হাতের কাটা অংশ দিয়ে রক্তপাত হচ্ছে। ওহাব হাত ধরে বসে আছে। রাজ চেয়ার থেকে উঠে এসে ওহাবের পাশে ফ্লোরে বসে মুখে জ্বলন্ত সিগারেট হাতে বিদেশি নাইফ ওহাবের পাশে বসতেই ওহাব বলে উঠল, তুই আমার
স্ক্যামিং জগতে ব্ল্যাকমেল করে এসে আমার উপরেই পোল্টি মারলি, আসলেই তোর কলিজা আছে বলতে হবে। হা হা হা, তোর পাপের রাজ্য পাপের বোঝা জমে গিয়েছে, তোর জীবনের বিনিময়ে তা শোধ করতে হবে। মিস্টার রাজ মাহমুদ, তোর বাবাও এমন কথা বলেছিল। আমার মাস্টারমাইন্ড চালের কাছে তোর বাবাকেও পরাজিত বরণ করতে হয়েছিল। সবাই জানে তোর বাবার সাধারণভাবে মৃত্যু হয়েছিল, এমনকি তুই সহ তোর ফ্যামিলি সবাই জানে তোর বাবা তোর জন্য টেনশন করে স্ট্রোক করে মারা গেছে। আমাকে মারার পর তুই রহস্যের মধ্যে ডুবে যাবি, এমনকি তোর সবচেয়ে কাছের লোক তোর সাথে মাইন্ড গেম খেলে তোর জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়েছে, ভবিষ্যতে আরও নেবে। আমি চেয়েছিলাম ওয়ান দ্য লাইন দুইটা হবে, তোর ওয়ান দ্য লাইন সবার সামনে আর আমার ওয়ান দ্য লাইন অন্ধকার জগতে। তোর জগতে আছে রহস্য ভেদ করা আর আমার জগতে আছে রহস্য বাড়িয়ে দেওয়া। আমি জানি তুই আমাকে বাঁচতে দিবি না, তাই তো তোর বাবার মৃত্যু স্ট্রোক শনাক্ত করে তোর মাথায় চাপিয়ে দিয়েছি সবচেয়ে বড় রহস্যের মায়াজাল। রাজ কিছু বলার আগেই ওহাব কোমর থেকে পিস্তল বের করে রাজের দিকে তাক করে। রাজ আগের মতো ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছে। ওহাব উঠে এক পা দু পা করে পিছিয়ে যেতে থাকে, রাজও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ওহাব পিছু হাঁটতেই ভোলাবালা ক্লিনার ছেলেটার সাথে ধাক্কা লাগে। রাজ সাথে সাথে ওহাবের ডান পায়ে গুট করে, সাথে সাথে ওহাব ব্যথায় কুকিয়ে ওঠে। রাজ ওহাবের পাশে যেতেই ক্লিনার ছেলেটা ওহাবের বুকে 6টা গুলি করে। রাজ অবাক চোখে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। ঠাস ঠাস করে 6টা গুলি করার পর ছেলেটার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রাজ ছেলেটাকে কিছু বলার আগেই ছেলেটা ওহাবের পাশে হাঁটু মুড়ে বসে বলতে শুরু করলো, পাপের রাজ্য থেকে বাবা নামক পাপকে অনেক ঘৃণা করতাম, আজ অন্ধকার জগতের বাবা নামক পাপকে মুক্তি দিলাম। ছেলেটা কথাগুলো বলে আর বাম হাতের উল্টা পিঠ দিয়ে পানি মুছে রাজ ছেলেটার কাছে গিয়ে কাঁধে হাত রাখতেই ছেলেটা রাজের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল, ভাই, এই অন্ধকার জগতের বাবা নামক পাপকে নিজ হাতে মুক্তি দিয়ে দিলাম। রাজ ছেলেটাকে উঠিয়ে একটা চেয়ারে বসায়, টেবিল থেকে একটা পানির বোতল ছেলেটার দিকে এগিয়ে দেয়। ছেলেটা পানি পান করে রাজ ছেলেটার পাশে বসে জিজ্ঞেস করে, তুমি কান্না করতে করতে বলেছিলে পাপের রাজ্য থেকে বাবা নামক পাপকে মুক্তি দিয়েছ, তোমার কথার মধ্যে রহস্য লুকিয়ে আছে। আমি জানতে চাই ওহাব তোমার বাবা হয় কি করে? ক্লিনার ছেলেটা রাজের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। রাজ ছেলেটার কাঁধে হাত দিতেই ছেলেটা বলতে শুরু করে, আমার মা ছিল অতি সাধারণ ঘরের একটা মেয়ে। আমার বাবা মানে ওহাব আমার মাকে ব্ল্যাকমেল করে বিয়ে করে। আমার মায়ের গর্ভে যখন আমি 3 মাস, তখন আমার মাকে শারীরিক নির্যাতন করত, অনেক মারধর করত। অনেক সময় আমার মাকে প্রেশার ক্রিকেট করে বলতো আমার নানুর বাসা থেকে টাকা আনার জন্য। আমার নানু অতি সাধারণ মানুষ ছিল, টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য ছিল না। এরপর আমার মায়ের গর্ভে যখন আমি 6 মাস, তখন আমার মাকে বাসা থেকে বের করে দেয়। আমি জন্ম নেওয়ার 4 বছর পর আমার মা মারা যায়। এরপর আমার দুঃসম্পর্কের খালা আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করে, কখনো আমাকে বুঝতে দেয়নি আমি ওদের সন্তান না। এরপর একদিন হঠাৎ করে সেই খালামুনি স্ট্রোক করে মারা যায়। যখন আমার বয়স 14 বছর, তখন আমি বুঝতে পারি ওরা আমাকে তাদের আপন ভাবতে পারছে না। এরপর যেখানে আমি ঢাকায় চলে আসি, সেখানে এক বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলের সাথে পরিচয় হয়। আমাকে অনেক মানুষ নিষেধ করতো, ওর অনেক খারাপ ছেলে, তুই তাদের সঙ্গ দিস না। এরপর আমি তাদের কথা শুনে বাসায় আমার অসুস্থ নানুর কথা চিন্তা করে বাসায় ফিরে যাই। বাসায় গিয়ে দেখি নানু আর বেঁচে নেই। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, আমার পাশে কেউ এগিয়ে আসেনি। দুঃসম্পর্কের এক মামা আমাকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওহাবকে আমি কখনো ছাড়বো না। এরপর বেশ কিছুদিন সেখানে থেকে আবার ঢাকায় চলে আসে। সেখানে এসে আমি চিন্তা করে দেখলাম বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলেদের সাথে আমার গভীর সম্পর্ক তৈরি করতে হবে। এরপর যা ভাবা তাই কাজ, ওদের সাথে সম্পর্ক করে ওদের সাহায্য নিয়ে স্ম্যাকিং শিখলাম। হঠাৎ একদিন ওরা বলল চায়নায় একটা ক্লিনারের কাজ আছে। ওহাব এর নাম শুনেই আমি আগে পিছে না ভেবে রাজি হয়ে যাই। এখানে আসার পর আমি অতি সাধারণভাবে চলাফেরা করতে শুরু করলাম, যাতে ওরা সবাই আমাকে ভোলা বাবা ক্লিনার নামে চেনে। আমি কারোর সাথে বেশি কথা বলতাম না, কারোর সাথে মেলামেশাও করতাম না,
সব কিছুর আড়ালে আমি সবসময় ভাবতাম এখানে যেভাবেই হাই সিকিউরিটি দিয়ে রাখছে এর মধ্যে থেকে আমি কিছু করতে পারবো না। মনে মনে সবসময় ভাবতাম এখানে এমন কেউ আসুক যার মাধ্যমে আমি বাবা নামক পাপকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবো। ছেলেটা কথাগুলো বলে থেমে যায়। লম্বা একটা নিঃশ্বাস ফেলে পাশ থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে আবার বলতে যাবে তার আগে রাজ বলে উঠল, তোমার কথা সব কিছুই ঠিক আছে, কিন্তু তুমি দূর থেকেও এগুলো করতে পারতে, তাহলে কেন নিজের জীবনের ঝুঁকি নিলে? অনেক দিন আগে আপনার বাবার সাথে আমার একবার কথা হয়েছিল। আপনার বাবা আমাকে বলেছিল ঝুঁকি না নিলে কিছুই করা সম্ভব না, এবং তিনি আপনার কথাও বলেছিল। আপনিও হ্যাকিং জগতের পরিচিত মুখ। এরপর আমি ইচ্ছা করেই আপনার বোনের সাথে স্ম্যাকিংটা ঘটাই। আমি জানতাম আপনি আসবেন এখানে, এই জন্য আমি সবসময় কল সেন্টারে আপনার দিকে লক্ষ্য রাখতাম। আপনি যেদিন প্ল্যানিং 4-এ আসলেন সেদিন এসির মোটা পাইপের মুখ খুলে রাখি, যাতে আপনি খুব সহজেই আপনার কাজ করতে পারেন। গতকাল সেন্টারে যেটা হয়েছিল সব আমার প্ল্যান মতোই হয়েছে। সবাই চলে যাওয়ার পর সিসি ক্যামেরা ক্লিন করার অভিনয় করে সিসি ক্যামেরা অফ করে রাখি। এরপর টাকার ব্যাগটাও ছেলেটার টেবিলের নিচে রেখে দিই। আমি আগেই বুঝতে পেরেছিলাম ওহাব আপনাকে সন্দেহ করছে। এটা করেছি যাতে আপনার উপর থেকে সন্দেহটা কেটে যায়। আপনিও বেশ সুন্দরভাবে মাইন্ড গেম খেলে ছেলেটাকে ফাঁসিয়ে আপনার পথ ক্লিয়ার করে নিলেন। আর আজকে কি হলো, সব আপনার সামনেই হলো। রাজ ছেলেটার লাস্টের কথাগুলো শুনে অবাক হয়ে যায়। কতটা ঠান্ডা মাথার মাইন্ড গেমার হলে সুস্থ মস্তিষ্কে নিখুঁতভাবে মাইন্ড গেম সাজাতে পারে। রাজ ছেলেটার পাশে বসে ছেলেটাকে জিজ্ঞেস করে, তোমার নামটা কি? ভাই, আমার নাম রবিন। রবিন, তোমার সমস্ত কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। তুমি আসলে একজন বিচক্ষণ। আজ থেকে তুমি আমার হয়ে আমার সাথে কাজ করবে। তুমি চাইলে আমরা আগামী মাসে দেশে ফিরব। হ্যাঁ ভাই, আমি রাজি, কারণ আমি অনেক আগে থেকেই আপনার সমস্ত কাজকর্ম লক্ষ্য করি।